আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। তখন সন্ধেবেলা বিনয় নিজের গ্রামের বাড়িতে এসেছিল আর নিজের বাড়ির বড় ছাদের উপরে বসে সে চা খাচ্ছিল। গ্রামের বাড়িতে এসেও ভীষণ খুশি ছিল। এখানকার বিশুদ্ধ মুক্ত বাতাস, যেটা ও শহরে মিস করত, ওর কান ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এখানেও নিজের বন্ধুদের অভাব বোধ করছিল। ও মোবাইলটা বের করল আর করণকে ফোন করল। হ্যালো করণ, কত দূর পৌঁছেছিস তোরা? সন্ধে হয়ে গেছে, এখনো পৌঁছলি না। ভাই বিনয়, 4টের মধ্যেই আমরা পৌঁছে যেতাম, কিন্তু হঠাৎ করে গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেল। আরে এখন তোরা কোথায় আছিস? অনেকটা রাস্তা পেরিয়ে এসছি, কিন্তু জানি না আর কতক্ষণ লাগবে। মনে হচ্ছে রাত 10টা বেজে যাবে ভাই। আরে ভাই, এটা তো ঠিক হলো না। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন ভাই? সমস্যার কি আছে? ঠিক আছে, ওখানে পৌঁছে তোকে ফোন করছি। এটা বলে করণ কলটা কাট করে দিল। করণ, ভালো একটা গান চালাও না, এভাবে বসে থাকতে বোর লাগছে। ঠিক আছে, চালাচ্ছি। গান শুনতে শুনতে ওরা সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে এগোচ্ছিল। বেশ খানিকটা যাওয়ার পর একটা রাস্তার মোড়ে একজন নববধূ সেজে দাঁড়িয়েছিল। লাল রঙের শাড়ি পরেছিল সে। ওর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। ও রাস্তায় লাগানো একটা বোর্ডের দিকে এগিয়ে যেতে থাকলো। ওই বোর্ডটা দুটো অ্যারোর শেপে বানানো ছিল। একদিকে লেখা ছিল ডেঞ্জার আর অন্যদিকে মোহনপুরী। বেশ খানিকটা যাওয়ার পরও দূর থেকে ইশারা করলো আর বোর্ডটা পাল্টে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের গাড়িটাও ঠিক ওই জায়গায় এসে দাঁড়ালো। আরে এটা কি করে হতে পারে? কি হলো? গুগল ম্যাপের মধ্যে রাস্তা তো সামনে থেকে ডান দিকে, কিন্তু বোর্ডের হিসেবে সামনে থেকে বাঁ দিক দেখাচ্ছে। আরে ভাই, গুগল ম্যাপের চক্করে পড়ে না এরকম অনেকেই ফেঁসেছে। বোর্ড যা দেখাচ্ছে তাই চল। ঠিক আছে। করণ গাড়িটা লেফটের রাস্তায় নিয়ে নিল আর স্পিড বাড়িয়ে তুলল। ওরা সবাই গাড়িটা নিয়ে জঙ্গলের রাস্তায় এগোতে থাকলো। তারপরে একটু এগিয়ে গাড়িটা হঠাৎ করে থেমে গেল। আরে গাড়িটা কেন থেমে গেল? করণ অনেকবার গাড়ির চাবিটা ঘোরালো, কিন্তু গাড়িটা স্টার্ট নিল না। এই তোমরা এদিকে দেখো। সবাই দিশার কথা শুনে ফুয়েল মিটারের দিকে তাকিয়ে দেখলো যে ফুয়েল শেষ। এটা কি করে সম্ভব ভাই? আমি তো ট্যাঙ্ক ফুল করেইছিলাম। তোর বোকামোর জন্যই আমরা আজ এখানে ফেঁসে যাব। দেখো, ভয় পাওয়ার থেকে ভালো হলো আমরা কারোর একটা হেল্প নিয়ে নিই। এখানে কি হেল্প করতে কোনো দেবদূত আসবে নাকি? ওরা কেউই বুঝতে পারছিল না যে এরপর ওরা কি করবে। তখনই নিতিনের নজর জঙ্গলের ভিতর সেই নববধূর দিকে পড়ল। সে দেখতে পেল একটা মেয়ে হেঁটে যাচ্ছে। ও গাড়ি থেকে নেমে সেই মেয়েটার পেছনে যেতে শুরু করলো। আরে কোথায় যাচ্ছিস? নিতিন ওই মেয়েটার পেছন পেছন হাঁটতে থাকলো। কিছুটা যাওয়ার পর ওই নতুন বধূটা হঠাৎ করে উধাও হয়ে গেল। খানিকটা যাওয়ার পরও দেখতে পেল যে একটা কাঁচা রাস্তা একটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই বাড়িটা দেখতে ভীষণই পুরনো আর নির্জন ছিল। ততক্ষণে বাকি 3জনও ওর কাছে এসে পৌঁছলো। কোথায় যাচ্ছিস তুই এই জঙ্গলের মধ্যে? নিতিন ওই বাড়িটার দিকে আঙুল তুলে দেখালো। তখন সবাই ওই বাড়িটাকে দেখতে পেল। আরে বাহ, এত বড় বাড়ি এই জঙ্গলের মধ্যে। চলো গিয়ে দেখা যাক, অন্তত এই ঠান্ডা রাতে আর গাড়িতে থাকতে হবে না। ওরা সবাই এখন ওই বাড়িটার দিকে এগোতে থাকলো। দরজার সামনে গিয়ে ওরা দেখতে পেল ডোরবেলের বদলে একটা ঘন্টা ঝোলানো আছে। দিশা ঘন্টাটা বাজালো। তখনই দরজাটা খুলে গেল আর সামনে ওরা দেখতে পেল দাঁড়িয়ে আছে 2জন বয়স্ক দম্পতি আর একটা 22 বছরের মেয়ে। ওদের দেখে নিতিন মনে মনে বলল, ওই নববধূ সাজা মেয়েটা কোথায় গেল? আসলে আমরা এই জঙ্গলে পথ হারিয়েছি, আপনাদের একটু সাহায্য চাই। আরে এসো এসো বাবারা, ভয় পেও না, বাড়ির ভিতরে এসো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। ওরা সবাই বাড়ির ভিতরে ঢুকতেই যাচ্ছিল। তখনই ওরা হঠাৎ করে কারোর একটা ঘুঙুরের শব্দ শুনতে পেল, কিন্তু কাউকে দেখতে পেল না। বলো, কি সাহায্য করতে পারি আমরা তোমার? আঙ্কেল, জানি না হঠাৎ করে আমাদের গাড়ির পেট্রোল কি করে শেষ হয়ে গেল। এই জায়গাটার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সেই জন্য ভাবলাম যে আপনার সঙ্গে কথা বলে জেনে নি যে এরপর আমরা কি করব। এত রাতে তো আমরা কিছু করতে পারবো না। সকালবেলা তোমাদের গাড়ির জন্য পেট্রোলের ব্যবস্থা করে দেব। ততক্ষণ তোমরা এই বাড়িতেই থেকে যেতে পারো। না না আঙ্কেল, আমরা একটা ঘরে অ্যাডজাস্ট করে নেব। না, মেয়েরা আলাদা আর ছেলেরা আলাদা। এটা এই জন্যই যাতে তোমরা কোনো উল্টো পাল্টা কাজ না করো। এটা শুনে করণের হাসি পেয়ে গেল। দেখুন আঙ্কেল, আমরা শুধুমাত্র বন্ধু। আপনি যখন বলছেন ঠিক আছে, আমরা না হয় আলাদা আলাদা রুমেই ঘুমিয়ে পড়ব। এটা শুনে ওদের 3জনের মুখে হাসি ফুটে উঠল। তখনই বাইরে থেকে হঠাৎ করে ঘুঙুরের শব্দ শোনা গেল। ওরা সবাই মিলে একসাথে ওইদিকে তাকালো।
দেখলো একটা নতুন বউ সামনে থেকে ওদের দিকে আসছে। ওর পায়ে ঘুঙুর পরা রয়েছে। ওর সৌন্দর্য সবার চোখের সামনে ছিল। ওর গায়ের রং চাঁদের মতো, মুখ বড় বড় চোখ, আর লাল রঙের শাড়ি পরে থাকার কারণে ওকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছিল। তোমরা সবাই ঘরে যাও তাড়াতাড়ি। ওনার গলার আওয়াজ শুনে ওদের সবার ওই নতুন বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করার সাহস হলো না। আর বয়স্কর কথা মতো ওরা, ছেলেরা আলাদা ঘরে আর মেয়েরা আলাদা ঘরে চলে গেল। উফ ভাই, কি সুন্দর দেখতে ছিল ওকে। হ্যাঁ ভাই, আমার তো ইচ্ছে করছিল ওকে এক্ষুনি বিয়ে করে নি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, ওই নতুন বউ এমন ভাবে তৈরি ছিল যেন এক্ষুনি ওকে কেউ বিয়ে করতে আসছে, কিন্তু ওর স্বামীকে তো কোথাও দেখতে পেলাম না। ওর স্বামীকে নিয়ে আমরা কি করব? যাই বল, ওকে বেশ হট দেখাচ্ছিল। ওরা দুজন ওই মেয়েটার ব্যাপারে কথা বলতে শুরু করলো, আর মেয়েরাও এটাই ভাবছিল যে ওই নতুন বউটা আসলে কে। ভাই, একবার দেখা হলে ওর সঙ্গে কথা বলবো, জানবো তো যে ম্যাটারটা কি। কিভাবে করবি? ওই মেয়েটার দিকে তাকানোর সাথে সাথে বুড়ো বুড়ি কিরকম রেগে গেল দেখলি তো? আরে হয়ে যাবে সব ভাই, এবার শুধু ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এটা বলে ওরা দুজনে নিজেদের ঘরেই বসে পড়ল। ঘড়িতে প্রায় 10টা বাজে। তখন ওরা আবার সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। এটা তো সেই ঘুঙুরের আওয়াজ, তাই না ভাই? আরে হ্যাঁ, ওই মেয়েটাই হবে হয়তো। দাঁড়া, আমি দেখছি। এগিয়ে গিয়ে করণ আস্তে করে দরজাটা খুলল, আর দেখতে পেল যে সেই মেয়েটাই সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখের উপরে কোনো এক্সপ্রেশন ছিল না, কিন্তু ও করণের চোখে চোখ রেখে তাকিয়েছিল। করণ একটু ভয় পেয়ে গেল, তারপরেও আস্তে করে হাত নাড়ালো। হ্যালো। এটা দেখে ওই নতুন বউটা করিডোরের দিকে ঘুরে গেল, পেছন ফিরেও আবার করণের দিকে তাকালো আর স্মাইল করলো। তারপর আস্তে আস্তে ওখান থেকে চলে গেল। পেয়ে গেছি গ্রিন সিগন্যাল। আরে কি হলো? করণ ঘর থেকে বাইরে বেরিয়ে মেয়েটার পিছু করতে শুরু করলো। নিতিন নিজের ঘর থেকে দরজা খুলে উঁকি মেরে দেখতে থাকলো। আগে ওকে যেতে দি, আগে ও ফিরে আসুক, তারপরে আমি যাব। করণ ওই নতুন বধূর পিছু নিতে শুরু করলো। মেয়েটা করিডোর হয়ে এগিয়ে যাচ্ছিল। এবার করণ করিডোরে লাগানো সমস্ত পেন্টিং এর দিকে তাকালো। পেন্টিংগুলো খুবই পুরনো মনে হলো। একটাও ছবি ছিল না, সবকটা নর্মাল পেন্টিং ছিল। সেই ঘুঙুরের আওয়াজটা ক্রমশ এগিয়ে যাচ্ছিল, আর করণ ওই লাল রঙের শাড়ি পরা মেয়েটার পিছু পিছু ক্রমশ এগিয়ে যেতে থাকলো। ওর যেন কোনো হুঁশই ছিল না। মেয়েটা একবার মুখ ঘুরিয়ে করণকে দেখল, আর দ্রুত বেগে একটা ঘরের ভেতর ঢুকে গেল। এক্ষুনি তো কি সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ করে এত দ্রুত বেগে কোথায় চলে গেল? এটা দেখে করণের মনে ওর সাথে কথা বলার ইচ্ছে আরো বেড়ে গেল। ও ওই ঘরের দরজাটা খুলে ফেলল আর ঘরের ভিতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। ও চারিদিকে তাকিয়ে দেখল ঘরটা চারিদিকে ভালো করে সাজানো, বিছানাটাও সুন্দর করে গোছানো, আর সেই বিছানার উপর বসে রয়েছে সেই লাল শাড়ি পরা মেয়েটা। ওহো, তুমি চাও যে আমি তোমার স্বামীর মতো তোমার ঘরে ঢুকি আর তোমার ঘোমটা তুলে দিই? এটা শুনে মেয়েটা কিছুই বলল না, কিন্তু ওর মুখের কোণে একটু হাসির শব্দ শোনা গেল। এতে করণ আরো সাহস ফিরে পেল, আর তারপরও বেডে ওর কাছে পৌঁছে গেল। আস্তে আস্তে ওই নতুন বউয়ের কোমরেও হাত দিল, তারপরে আস্তে করে ওই মেয়েটার ঘুমটাটা তুলে দিল। নতুন বউয়ের মুখটা এখনো চকচক করছিল। ও নিজের চোখ বন্ধ করেছিল, যেটা ওর লজ্জাকে প্রকাশ করছিল। এদিকে তাকাও, দেখো আমি এসে গেছি তোমার কাছে। এটা বলে করণ ওই নতুন বউয়ের থুতনিতে হাত রাখল, আর আস্তে করে ওর মুখটা তুলে ধরল, যাতে দুজনের চোখাচোখিটা হয়। কিন্তু এখনো সেই মেয়েটা নিজের চোখ খুলল না। আরে এবার তো চোখ খোলো, না হলে এভাবেই সকাল হয়ে যাবে। ওর কথা শুনে নতুন বউ নিজের চোখ খুলল আর করণের চোখের দিকে তাকালো। মেয়েটার চোখ লাল টকটক করছিল, যেটা দেখে করণ ভয় পেয়ে গেল। ও বিছানা থেকে উঠে পড়ল আর অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকলো। তখনই ওই মেয়েটা ওর উপরে লাফিয়ে পড়ল। করণের চিৎকার ওই ঘরের দরজার বাইরে ছড়িয়ে পড়ল। করণ গেছে অনেকক্ষণ হয়ে গেছে। নিতিন এখন ওর আসার জন্য অপেক্ষা করছিল, আর অন্য ঘরে মেয়েরাও যেন ঘুমোতে পারছিল না। শোন, থাকার জন্য এত বড় বাড়ি পেয়েছি, কিন্তু তাও ঘুম আসছে না কেন? হ্যাঁ রে, আমারও খুব অদ্ভুত লাগছে। এখানকার জিনিসপত্র দেখ, কত আগেকার দিনের। এই রেডিওটা দেখ, আজকের যুগে কেউ এরকম রেডিও রাখে? এই করণ এখনো এলো না কেন? হ্যাঁ, ও আবার ওই মেয়েটার সঙ্গে। নিতিনের মনে ওই মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন জাগছিল। ও চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল
আর অদ্ভুতভাবে ওই ঘরটার দিকে তাকিয়ে থাকলো। যেই ঘরটার ভিতর কারেন্ট ঢুকেছিল, ও দুপা এগোতেই যাচ্ছিল। তখনই ও সামনে থেকে সেই দুই বয়স্ক লোককে দেখতে পেল। ওদের থেকে লুকোনোর জন্য তাড়াহুড়োর মাথায় সেই ঘরটার ভিতরে ঢুকে গেল, যেটার মধ্যে বাকি দুটো মেয়ে শুয়েছিল। আরে নিতিন, তুমি এখানে? ওই বুড়ো বুড়ি আরেকটু হলে আমাকে দেখে নিত রে। অল্পের জন্য আমি বেঁচে গেছি, বুঝলি? কিন্তু তুই ঘরের বাইরে বেরোলি কেন? আরে ওই নতুন বউকে দেখার জন্য কারণ ওর ঘরে গেছে, আর এবার আমি ওখানেই যাচ্ছি। এই, এটা ঠিক নয়। ঠিক ভুল কোনটা সেটা ওই নতুন বউটা বলবে, তোরা না। এটা বলে নিতিন ওই ঘর থেকে বেরিয়ে গেল, আর রাস্তা পরিষ্কার দেখে ওই নতুন বউয়ের ঘরের দিকে এগিয়ে গেল। যদি ভয়ের কোনো ব্যাপার থাকতো তাহলে ওই নতুন বউ খুব জোরে চেঁচিয়ে উঠত, কিন্তু ও তো কোনো আপত্তি দেখালো না দেখলাম। তার মানে হচ্ছে যে ওই মেয়েটা ওরকম ধরনেরই। তখনই হঠাৎ করে বাড়ির সব লাইট বন্ধ হয়ে গেল, আর চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। শুধু একটা বাল্ব জ্বলছিল। পুরো অন্ধকার ঘরে ওই একটাই বাল্ব আলো ছড়াচ্ছিল। আরে এসব কি হলো? তখনই ও হঠাৎ করে নিজের পিছনে সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। ও মুখ ঘুরিয়ে তাকালো, দেখলো কিছুটা দূরেই সেই নতুন বউটা দাঁড়িয়ে রয়েছে। ওর চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। মেয়েটার মুখের উপর একটা প্রলোভনের ইশারা ছিল, যেটা দেখে নিতিনের মনের সমস্ত ভয় চলে গেল। ও নিজের মুখের মধ্যে হাসি এনে ওই মেয়েটার দিকে এগিয়ে গেল। ও তাড়াহুড়োর মাথায় 10-15 পা এগিয়েই গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার যে ওই মেয়েটা এখনো ওর থেকে ঠিক ততটাই দূরত্বে ছিল। এটা কিভাবে হতে পারে? এতটা হাঁটার পরেও নিতিনের পরে কিছু ভাবতে পারত। তার আগেই করিডরে যে শেষ বাল্বটা জ্বলছিল সেটাও নিভে গেল, আর চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। কেউ বাঁচাও! নিতিন ভয় পেয়ে গেল, আর এদিক সেদিক টাল খেতে শুরু করলো, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছিল না যে এখন কি করবে ও। তখনই কেউ শক্ত করে ওর হাতটা চেপে ধরল। তারপর একটা দরজা খুলল, আর নিতিনকে ঘরের ভিতরে টেনে নিয়ে গেল। এবার ও দেখতে পেল যে সেই নতুন বউটা। এই ঘরের ভিতরে চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো রয়েছে, চারিদিকে বেশ ভালোই আলো ছড়িয়ে পড়ছিল। নিতিন ওই নতুন বউয়ের দিকে তাকালো, আর ওর সৌন্দর্য দেখে হারিয়ে গেল। আপনি আমার সঙ্গে দেখা করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন না? এটা শুনে নিতিনের ভয় একটু কমে গেল। ও বলল, ক্ষমা করে দেবেন, সত্যি আপনি ভীষণই সুন্দর। আপনাকে যে দেখবে সে পাগল হয়ে যাবে। এটা শুনে নতুন বউ হাসল, আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ওর চোখ লাল টকটকে হয়ে উঠেছিল, কিন্তু নিতিনের দিকে ওর পিঠ ছিল, সেই জন্য নিতিন কিছুই বুঝতে পারল না। ও চুপচাপ গিয়ে নিজের বেডের ওপর বসে পড়ল, আর ওর চোখ আবার নর্মাল হয়ে গেল। ও ইশারা করে নিতিনকে নিজের দিকে ডাকল। এই তো চেয়েছিলাম। নিতিন নিজের মুখে হাসি এনে ওর দিকে এগিয়ে গেল। মেয়েটা ওকে ধরল, আর নিজের বেডের ওপর শুইয়ে দিল। তারপর নিতিনের মুখের উপর দিয়ে হাত বোলাতে শুরু করল। উফ, আপনার হাত তো ভীষণ ঠান্ডা। নিতিনের ওর টাচটা বেশ ভালো লাগছিল। ও নিজের চোখ বন্ধ করে ফেলেছিল, আর ওর টাচটা ফিল করতে শুরু করলো। তখনই পাশে পড়ে থাকা কিছু একটার সাথে ওর হাত লাগলো, আর হাতটা ভিজে গেল। আরে এটা কি? নিতিন নিজের চোখ খুলল, আর নিজের হাতের দিকে তাকালো। দেখলো হাতের মধ্যে রক্ত লেগে আছে। এটা দেখে ওর মাথা খারাপ হয়ে গেল। ও নিজের মুখটা বাঁদিকে সরিয়ে দেখলো, আর সাথে সাথে আতঙ্কে ও জড়সড় হয়ে গেল। ও দেখতে পেল যে ওর পাশেই বিছানার উপরে কারেনের কাটা মাথা রাখা রয়েছে, আর তার থেকেই রক্ত বেরিয়ে বিছানা ভিজে যাচ্ছে। এটা দেখে ওর আত্মা কেঁপে উঠল, কিন্তু ওই নতুন বউ এখনো ওকে আদর করে যাচ্ছিল। ও তাড়াতাড়ি ওই হাতটা সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। এটা তুমি কি করেছো? আমার বন্ধু, তুমি ওকে মেরে ফেলেছো। তাতে কি হয়েছে? আমি তোর ইচ্ছেও পূরণ করেছি, তুমিও নিজের ইচ্ছেটা পূরণ করো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা শুনেই ওই নতুন বউয়ের চোখ লাল চকচক করে উঠল, আর নিতিন বুঝে গেল যে কোনো সাধারণ মানুষ নয়। ও শরীর কেঁপে উঠল। ও দৌড়ে দরজার দিকে এগোতে থাকলো। দরজাটা কিছুতেই খুলছিল না। ও জোরে জোরে দরজায় ধাক্কাতে শুরু করলো, কিন্তু কারোর কোনো উত্তর পেল না। ও পিছনে মুখ ঘুরিয়ে দেখলো যে ওই মেয়েটা মুখের মধ্যে ভয়ঙ্কর হাসি নিয়ে ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। রাগিনী, এখানে তো মোবাইল নেটওয়ার্ক কাজই করছে না। এই রেডিওটাই চালাই বরং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চালা। দেখাই যাক না আগেকার দিনের লোকজন এতটা সময় রেডিও নিয়ে কিভাবে কাটাতো। দিশা রেডিওটা অন করলো, তারপর একটা চ্যানেল প্লে করলো। নমস্কার বন্ধুরা, আজকে হলো 10ই অক্টোবর 1994, আর এবার আমি শুরু করতে চলেছি আপনাদের ফেভারিট শো রাতের সাথী। এটা শুনে ওরা দুজন একে অপরের দিকে অবাক হয়ে তাকালো।
এ কি অদ্ভুত ব্যাপার! এ তো আজকের থেকে 30 বছর আগের টাইম পিরিয়ড বলছে। এই রেডিওটা আবার খারাপ নয় তো? হঠাৎ করে ওরা দুজনেও নতুন বউয়ের সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পেল, যেটা দরজার বাইরে থেকে আসছিল। ওরা বুঝলো যে ওদের ঘরের সামনে দিয়ে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে। ওরা দুজনে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা খোলার ওদের দুজনের সাহস হলো না। তখনই ওরা দেখল যে দরজার নিচ থেকে রক্ত বয়ে ওদের ঘরের ভিতরে ঢুকে আসছে। এই রক্ত কোত্থেকে এলো? আর দিশা সাহস দেখিয়ে টেনে দরজাটা খুলে দিল। ওরা দেখল যে দরজার সামনে নিতিন আর কারণের লাশ পড়ে রয়েছে, আর ওদের দুজনের মাথা উধাও ছিল। ওদের দুজনের সব রক্ত শুকিয়ে গেছিল, হৃদস্পন্দনও যেন থেমে গেছিল, আর শরীর ঠান্ডা হয়ে গেছিল। ওরা কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি করে হলো। তখনই ওরা আবার সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। লাল রঙের টকটকে দুটো চোখ নিয়ে সেই মেয়েটা ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। রাগিনী, পালাও এখান থেকে! ওরা দুজন ওখান থেকে পালিয়ে গেল। ওরা দেখল যে ড্রয়িং রুমে সেই দুটো বুড়ো বুড়ি আর সেই মেয়েটা নিশ্চিন্তে বসে আছে, যেন কিছুই হয়নি। তোমরা দুজন ঘর থেকে কেন বেরিয়ে এলে? যাও, যে যার ঘরে যাও। দিশা আর রাগিনী ওনার কথা ইগনোর করে মেন ডোর খুলতে চাইল, কিন্তু দেখলো দরজাটা বাইরে থেকে লক রয়েছে। তখন ওরা দুজন আবার সেই বয়স্ক লোকের কাছে গিয়ে বলল, আপনাদের এই বাড়ি আর আপনারা বড়ই অদ্ভুত। আর এই নতুন বউ তো আমাদের দুই বন্ধুকে মেরেই ফেলেছে। আমরা ওদের মতো মরতে চাই না। আমাদের এখান থেকে যেতে দিন, প্লিজ প্লিজ, আমাদের যেতে দিন। এটা শুনে ওদের তিনজনের গলার আওয়াজ ভয়ঙ্কর হয়ে উঠল। আর বুড়োটা বলল, ওদের দুজনকে মেরে ফেলেছে তো তোমরা দুজন কেন ভয় পাচ্ছ? তোমাদের দুজনকেও মারবে না, তোমাদেরকে এখানে এই পরিবারের সদস্য হয়ে থাকতে হবে। এটা শুনে ওদের দুজনের ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা বারবার দরজাটাকে খোলার চেষ্টা করতে থাকলো। আর এইভাবে বুড়ো বুড়ি আর ওই মেয়েটা জোরে জোরে হাসতে শুরু করলো। খোলো, কেউ দরজাটা খোলো, আমাদের বাঁচাও, কেউ আছো? দরজা এখনো খুলছিল না। আর অন্যদিকে ওই নতুন বউ ওদের দিকে এগিয়ে আসছিল। ওরা তিনজন সেই নতুন বউকে দেখে একদম চুপ করে গেল। আর ওই মেয়েটা দিশার রাগিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। ও শুধু ওদের দুজনকে ধরতেই যাচ্ছিল। তখনই দরজা খুলে গেল, আর সামনে বিনয়কে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ওর হাতে একটা আরতির থালা ছিল, যার মধ্যে বিভূতি রাখা ছিল। ও বিভূতি সেই নতুন বউয়ের দিকে ছুঁড়ে দিল। সরিয়ে নে, সরিয়ে নে, সরিয়ে নে এগুলো। ওরা সবাই সেই বিভূতির জন্য চেঁচিয়ে উঠল। রাগিনী আর দিশা বিনয়ের কাছে চলে গেল। বিনয় সেই বিভূতি দিয়ে একটা লাইন টেনে দিল সামনে। বিনয়, ও করণ আর নিতিনকে মেরে ফেলেছে। যদি তুমি না আসতে তাহলে হয়তো। ভয় পেও না, ও এখন আর এই বাড়ির বাইরে আসতে পারবে না। এটা বলে বিনয় দুজনের হাত ধরল, আর তিনজনে ওখান থেকে দৌড়তে শুরু করলো। আর যতক্ষণ না সেই মেন রাস্তাটা আসলো, ততক্ষণ ওরা দৌড়তে থাকলো। তুমি জানলে কি করে যে আমরা এখানে আছি? আমার তোমাদের জন্য চিন্তা হচ্ছিল। তারপরে যখন তোমাদেরকে খুঁজতে বেরোলাম, তখন দেখলাম রোড ডিরেকশন ভুল দেখাচ্ছে। আমি বুঝে গেলাম যে তোমরা সবাই খুনি বউয়ের পাল্লায় পড়েছ। খুনি বউ? হ্যাঁ, অনেক বছর আগে এই বাড়িতে একটা বিয়ে হয়েছিল। বিয়ের দিন রাতে নতুন বউ নিজের বিছানাতে বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল। কিন্তু ওর স্বামী গ্রামে একটা মদের দোকানে নিজের বন্ধুদের সাথে মদ খেতে খেতে আনন্দ ফুর্তি করছিল। তারপর রাত্রিবেলা ও যখন ফিরে আসছিল বাড়িতে, তখন ওকে হিংস্র জন্তু জানোয়াররা মেরে ফেলে। এর ফলে এই পরিবারের সবাই ভীষণ আঘাত পায়। আর জানি না কিভাবে সেই রাতেই সেই নতুন বউ, তার বাবা মা আর বোন সবাই রহস্যময়ভাবে মারা যায়। মরার পর থেকে তাদের আত্মা সেই বাড়ির ভিতরে বন্দী হয়েই থেকে গেছে। ওই আত্মাটা প্রতিদিন রাতে নতুন বউ হয়ে এখানে চারিদিকে ঘুরে বেড়ায়। আর যারা পথ চিনতে না পারে তাদেরকে ভুলিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে, আর তারপর এখানে এনে তাদের শেষ করে দেয়। আর ওর থেকে বাঁচতে গেলে মা কালীর আরতির বিভূতি দিয়েই বাঁচা যেতে পারে। এটা শুনে দিশা আর রাগিনীর ভয় আরো বেড়ে গেল। ওরা ভাবলো যে সেই নতুন বউ আবার ওদেরকে ফলো না করে। সেই জন্য ওরা তখনই বিনয়ের সাথে নিজেদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গেল, আর ওই বিভূতির রেখাটা জলে ধুয়ে গেল।
আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।